হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো প্রায় অনেক দিন পরে ওপো আমাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোন ওপো A16 এই স্মার্টফোনটি নিয়ে হাজির হয়ে গেল। তো এই স্মার্টফোনটি মূলত ভিভো Y12 এই স্মার্টফোনটি আসলে কম্পিটিটরই বলা চলে। তো এই স্মার্টফোনটি আসলে কেমন হবে, এই স্মার্টফোনটির ভিতরে আসলে কি কি স্পেসিফিকেশন থাকছে, এই স্মার্টফোনটি আমাদের কাদের জন্য কেনা উচিত এবং কাদের এই স্মার্টফোনটি থেকে দূরে থাকা উচিত, আমরা এই বাজেটে আসলে এই স্মার্টফোনটি কিনবো না অন্যান্য স্মার্টফোনের দিকে যাব, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে থাকছে আমি শিশির, আর আপনারা দেখছেন টিএস শিশির। যারা নতুন রয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই জেনে নিই যে এই ফোনটির প্রাইস আসলে কত রাখা হয়েছে। তো এই ফোনটি বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে দুটি ভেরিয়েন্টই, একটি হচ্ছে 332 এবং অপরটি হচ্ছে 464। তো 332 এই ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশ বাজারে রাখা হয়েছে 12,990 বা 13,000 টাকা, এবং যেটি 464 এই ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশ বাজারে রাখা হয়েছে 14,990 বা 15,000 টাকা। তো 15,000 টাকা একটু বেশি হয়ে যায়। তো 13,000 টাকার বাজেটের মধ্যে যে এই ফোনটি আসলে কেমন হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসলে ফোনটির ডিজাইন নিয়ে আলোচনা করি। তো এই ফোনটির পিছন সাইডে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো পিছনে গ্লসি ফিনিশিং একটি ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ফোনটি আসলে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে তিনটি কালার ভেরিয়েন্টে, একটি ব্ল্যাক, ব্লু এবং অপরটি হচ্ছে সিলভার। তো বিশেষ করে আমার কাছে ব্লু কালার এটি আসলে সবচাইতে বেশি পছন্দ মনে হয়, এবং এই ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, যার ফলে ফোনটির পিছনে অনেকগুলো ক্র্যাশ বা দাগ পড়ে যেতে পারে। তো অবশ্যই পরামর্শ থাকবে যে ফোনটির পিছনে অবশ্যই একটি ব্যাক কেস বা একটি পলি ব্যবহার করে নেবেন। তো ব্যাক কেস ব্যবহার করা একটু ক্ষতিকর, তো পলি বা অন্যান্য প্রোটেকশন আপনারা ফোনটির পিছনে ব্যবহার করতে পারেন। তো এর ফলে ফোনটির সৌন্দর্যটা আসলে অটুট থাকবে, অর্থাৎ দীর্ঘদিন আসলে ফোনটি দেখতে ভালো লাগবে। তো এই ফোনটির ডিজাইন বিশেষ করে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো যারা মনে করতেছেন যে সুন্দর ডিজাইনের ফোন কিনবেন, তো তাদের জন্য এটি আসলে একটি ভালো চয়েস হতে পারে। এই ফোনটির ডিজাইন আসলে ওপোর হায়ার লেভেলের বা একটু বেশি প্রাইজের ফোনটির মতোই রাখা হয়েছে, এই কারণে এই ফোনটির ডিজাইন দেখতে আসলে অনেকটা ভালো লাগে। তো এবার যদি আসি আমরা ফোনটির সামনের দিকে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি আসলে ফুল এইচডি না, HD+ রেজুলেশন সাপোর্টেড, এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 269 ppi, এবং এই ডিসপ্লেটির সর্বোচ্চ পিক ব্রাইটনেস 480 নিটস। তো এই ডিসপ্লেটির থেকে আপনারা মোটামুটি ভালোই লাইটিং পেয়ে যাবেন, বিশেষ করে আপনার আউটডোরে এটি থেকে মোটামুটি একটা ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে আপনারা যদি একবারে ডিরেক্ট সানলাইটে যান তো সেক্ষেত্রে ব্রাইটনেসের একটু প্রবলেম হতে পারে, অর্থাৎ লাইটিং একটু কম মনে হবে, কেননা এখানে 480 নিট পিক ব্রাইটনেস রয়েছে। তো এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসাবে আসলে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে এ সম্পর্কে আমার জানা নেই। তো অবশ্যই আপনারা ফোনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবেন। এবং একটি জিনিস আমার কাছে খারাপ লেগেছে যে এই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেই 18-19 সালের মতো ওয়াটার ড্রপ নস। তো এখানে যদি একটি পাঁচল ক্যামেরা ব্যবহার করতো তাহলে ফোনটি আরও একটু আকর্ষণীয় হতো। তো এই বাজেটে আপনারা যদি ওয়ালটন প্রিমো RX 8 মিনিটা দেখেন, তো সেখানে দেখতে পাবেন যে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং ইনফিনিক্স হট 10Sটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সেখানে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। তো এই ফোনটিতে আসলে 90 হার্জের রিফ্রেশ রেটও থাকছে না, ফুল HD+ এর ডিসপ্লেও থাকছে না, এখানে নর্মাল 60 হার্জ এবং নর্মাল মানে HD+ রেজুলেশন ডিসপ্লেটি থাকছে। তো এটা আসলে এই ফোনটির একটি ডাউনগ্রেড। তো ডিসপ্লে সেকশনকে বাদ দিলাম। তো এবার যদি আসি আমরা ফোনটির বাটন অ্যান্ড পোর্টসের দিকে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটির নিচের সাইডে ব্যবহার করা হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে একটি স্পিকার, লাউড স্পিকার, এবং ফোনটিকে চার্জ করার জন্য থাকছে একটি USB Type-C পোর্ট। তো এই বাজেটে তারা এখানে USB Type-C পোর্টটা দিয়েছে, তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। তো এবার যদি আসি আমরা ফোনটির রাইট সাইডে, তাহলে দেখতে পাবো যে এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ার কি, এবং পাওয়ার কিতেই ব্যবহার করা হয়েছে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি অ্যাকুরেট এবং ফাস্টই ছিল, যেটা আপনারা মোটামুটি চালিয়ে নিতে পারবেন। তো এবার যদি এসে আমরা ফোনটির অপর সাইডে অর্থাৎ লেফট সাইডে, তাহলে দেখতে পাবো সেখানে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি, এবং তার উপরে রয়েছে সিম ইজেক্টর টুল, যেখানে আপনি দুটি ন্যানো সিমের পাশাপাশি ব্যবহার করতে পারছেন একটি SD কার্ড, অর্থাৎ 32 বা 64 জিবির বেশি যদি কারোর স্টোরেজ প্রয়োজন হয়, তো এখানে 32-64 কম হয়ে যায়, অবশ্যই একটু বেশি স্টোরেজের দরকার, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে SD কার্ডটা ব্যবহার করে নিতে পারছেন। এছাড়া ফোনটির উপর সাইডে যদি আপনারা খেয়াল করেন, তো এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক হয়তো অনেকেই খুঁজতে পারেন, কিন্তু এই বাজেটে আসলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আশা করা যাচ্ছে না। তো উপরের সাইড আসলে সম্পূর্ণটাই ফাঁকা রয়েছে, এবং এই ফোনটির কলার যে স্পিকার বা ইয়ারপিসটি রয়েছে সেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি এভারেজ ভালোই ছিল।
তো এই ফোনটির থিকনেসের কথা যদি বলি তাহলে এই ফোনটির থিকনেস রাখা হয়েছে 8.4 মিলিমিটার এবং এর ওয়েট মোটামুটি 190 গ্রাম। তো এর ফলে আপনারা ফোনটি হাতে নিয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন, কেননা এই ফোনটির থিকনেস অনেকটা কম এবং ওয়েটও অনেকটা কম। যদিও 8.4 মিলিমিটার অনেকের কাছে বেশি মনে হতে পারে, তো এটা আসলে বেশি না, কেননা এই ফোনটিতে আসলে একটু বেশি মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তো যার ফলে এই ফোনটির থিকনেস একটু বেড়ে গেছে এবং এর ওয়েটও একটু বেড়ে গেছে। তো এটা আসলে অতটাও বেশি না, মানে সামান্য একটু। তো এই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করার সকল ফোনের থিকনেস ওয়েট মোটামুটি এরকমটাই রয়েছে। এবং ওপো এখানে তাদের সুন্দর এবং অ্যাগ্রেসিভ লুকের কারণে এবং তাদের ফিনিশিংয়ের কারণে ফোনটি দেখতে অতটা মোটা মনে হয় না এবং হাতে ধরে রাখতে অতটা কোনো প্রবলেম হচ্ছে না। তো আরও একটি কথা যে এই ফোনটিকে চার্জ করার জন্য ফোনটির বক্সের ভিতরে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 10 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে এই ফোনটিকে চার্জ করতে মোটামুটি 2.5 ঘন্টার থেকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে, যেটা আসলে অনেক ইউজারের কাছে মনে হতে পারে। কিন্তু এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটি ব্যবহার করার ফলে আপনারা এই ফোনটি থেকে অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা এই 3 ঘন্টা টাইম স্যাক্রিফাইস করতে পারি যে এই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপটি পাওয়ার জন্য। তো যারা চাচ্ছেন যে এই বাজেটে তাদের একটু বেশি ওয়াটের চার্জার প্রয়োজন, তো তাদের এই ফোনটি থেকে আসলে দূরে থাকাই দরকার, কেননা এই ফোনটিকে দিয়ে চার্জ করতে অনেকটাই সময় লাগবে। যদিও এই বাজেটে আসলে অতটা বেশি ওয়াটের ফাস্ট চার্জার নেই, তো সেক্ষেত্রে আপনার এই ফোনটিও ভালো চয়েস হতে পারে। তো এবার যদি আসি আমরা ফোনটির ক্যামেরা সেকশনে, তাহলে দেখতে পাবো ফোনটির পিছন সাইডে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.2। তো এখানে f2.2 হওয়ার ফলে এই ক্যামেরাটা থেকে আমরা ডে লাইটে ভালোই পারফরমেন্স পাবো, তবে লো লাইট বা একটু লাইট কম হলে এখানে আপনারা একটু মানে ফোনটির ফটো কোয়ালিটিও একটু খারাপ আসবে, কেননা এখানে অ্যাপারচারটা একটু বেশি রয়েছে। তবে ডে লাইট আপনারা এই ফোনটি থেকে মোটামুটি ভালোই ফটো ক্যাপচার করতে পারবেন এবং আপনারা যদি রাত্রিবেলায় নাইট মোড অন করে এই ফোনটি দ্বারা ফটো ক্যাপচার করেন তাহলে এই ফোনটি থেকে আপনারা মোটামুটি এভারেজ ভালোই ফটো কোয়ালিটি পেয়ে যাবেন। তবে লো লাইট যদি বেশি হয় তাহলে ফটোটির ডিটেলস অবশ্যই একটু কমে যাবে, অর্থাৎ ডিটেলসের ঘাটতি দেখা দিবে এই ফোনটির পিকচারে। তো এই ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করা যাচ্ছে এবং এখানে থাকছে না জাইরো এবং ইআরসি সাপোর্ট, তো যার ফলে ভিডিওতে অনেকটাই শেকের দেখা মিলবে। এছাড়া আপনার ফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি দেখতে বুঝতে পারছেন যে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিটা আসলে কেমন। তো এই ফোনটি সেকেন্ড এবং থার্ড ক্যামেরা হিসেবে দুটি অপেজো লেন্স ব্যবহার করা হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো এই দুটো ক্যামেরা দিয়ে আসলে কোনো কাজে আসে না, এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দিয়ে আপনারা ভালো ফটো ক্যাপচার করতে পারবেন, অর্থাৎ ফটো কোয়ালিটি অনেকটাই খারাপ হবে। এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সেটা তো আসলে কাজেই আসে না বলা চলে। তো এখানে যদি একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করতো তাহলে ফোনটির ক্যামেরা আরও একটু আকর্ষণীয় হতো। তো এবার যদি আসি আমরা ফোনটির সামনের দিকে, তাহলে দেখতে পাবো ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। তো এই ক্যামেরাটা দিয়ে আপনারা মোটামুটি ভালোই ফটো ক্যাপচার করতে পারবেন, বিশেষ করে যারা সেলফি লাভার রয়েছেন, যারা একটু মেকআপ পছন্দ করেন অর্থাৎ বিউটি ক্যামেরা পছন্দ করেন, তো তাদের জন্য এটি অবশ্যই একটি ভালো চয়েস হবে। এবং এই ফোনটির দ্বারা আপনার ফটো ক্যাপচার পরে আপনার স্ক্রিন টোনটা মোটামুটি ভালোই দিচ্ছিল। এছাড়া আপনার ওপোর সেলফি ক্যামেরা সম্পর্কে সকলেরই ধারণা রয়েছে যে ওপোর সেলফি ক্যামেরা আসলে অনেকটাই সুন্দর হয়ে থাকে, তো সেলফি ক্যামেরাকে আসলে খারাপ বলবো না এবং এই ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করা যাচ্ছে। তো বলা যায় যে পিছনের ক্যামেরার চাইতে মানে সামনের ক্যামেরা মোটামুটি ভালো রয়েছে, পিছনকার ক্যামেরার সাথে তুলনা করলে সামনের ক্যামেরাটা আসলে অনেকটা ভালো রয়েছে। যদিও সেখানে 13 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, সামনে 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, তো তারপরেও ফোনটির সামনের ক্যামেরা অবশ্যই ভালো থাকছে। তো এবার যদি আসি আমরা ফোনটির মূল বিষয় অর্থাৎ ফোনটির প্রসেসরের দিকে, অর্থাৎ আপনারা এই ফোনটি থেকে কেমন পারফরমেন্স পাবেন সেই বিষয়ে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G35 এর একটি প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং এই প্রসেসরটি একটি অক্টাকোর প্রসেসর এবং এই ফোনটির প্রসেসরের 8টি কোরের মধ্যে 4টি কোর অক্টাকোর 2.3 গিগাহার্জ এবং অপর 4টি কোর অক্টাকোর 1.8 গিগাহার্জ এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। তো এই ফোনটি থেকে আমরা মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাব। কিন্তু যারা রয়েছে গেম খেলেন বা দীর্ঘ টাইপ গেমার বা গেম খেলার জন্য ফোন কিনবেন, তো তাদের জন্য এই ফোনটি আসলে একটু সাইডে রাখাই উচিত। কিন্তু যারা আসলে নিত্য প্রয়োজনীয় কাজ করেন, ফোনটির দ্বারা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম অর্থাৎ নিত্য প্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করবেন, অর্থাৎ ভিডিও দেখতে পছন্দ করেন, অর্থাৎ আপনারা সবসময় ইউটিউবে ঘাটাঘাটি বেশি করেন এবং ফেসবুকের ভিডিওগুলো দেখে থাকেন এবং নিত্য প্রয়োজনীয় অর্থাৎ যে কাজগুলো করে থাকেন, তো সেজন্য যদি তারা ফোন কিনেন তো তাদের জন্য এই ফোনটি ভালো চয়েস হতে পারে। তবে আপনারা যদি দীর্ঘ টাইম গেম করেন তো সেক্ষেত্রে এই ফোনটি অবশ্যই একটু খারাপ চয়েস হবে। কিন্তু আপনারা নর্মাল টুকটাক গেমিংয়ের কথা যদি বলি তাহলে এই ফোনটি দ্বারা আপনারা টুকটাক গেম ভালোই করতে পারবেন। তবে দীর্ঘ টাইম যদি গেমিং করেন তো সেক্ষেত্রে ফোনটিতে অবশ্যই ল্যাগের দেখা মিলবে। কিন্তু আপনারা যারা চাচ্ছেন যে এই বাজেটে আপনাদের কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের ফোন দরকার, তো তাদের ক্ষেত্রে ভিভো Y12 ওই স্মার্টফোনটির দিকে যাওয়া ভালো। তবে এই স্মার্টফোনটির প্রসেসর থেকে আপনারা মোটামুটি ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন, অতটাও খারাপ কিছু না।
তো এখন আসি যে এই ফোনটি কাদের কেনা উচিত এবং কাদের এই ফোনটি থেকে দূরে থাকা উচিত। যারা চাচ্ছেন যে 13,000 টাকা বাজেটে তাদের সুন্দর গর্জিয়াস লুকিং একটি ফোন দরকার, যাদের সেলফি ক্যামেরা অবশ্যই একটু ভালো হতে হবে এবং বিশেষ করে তাদের মূল টার্গেটই থাকে ফোনটির হচ্ছে ডিজাইন, তো তাদের জন্য এই ফোনটি অবশ্যই একটি ভালো চয়েস হবে। এবং যারা ওপো লাভার রয়েছেন তো তারা নিঃসন্দেহে এই ফোনটি কিনে নিতে পারেন। কিন্তু যারা চাচ্ছেন যে তাদের ফোনে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে এবং তাদের ফোনটিতে ডিসপ্লে হতে হবে 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড এবং যাদের ক্যামেরার কোয়ালিটি আরও একটু বেটার হতে হবে এবং যাদের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি ফোন দরকার, তো তাদের এই ফোনটি থেকে দূরে থাকাই ভালো বলে মনে করছি। আপনারা চাইলে এই বাজেটে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের ফোন চান তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ালটন প্রিমো RX8 মিনি এই ফোনটির দিকে যেতে পারেন। এবং আপনারা যদি চান যে আপনার ফোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দরকার, তো সেই ক্ষেত্রে আপনার ওয়ালটন প্রিমো RX8 মিনি এই ফোনটির দিকে যেতে হবে। কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আপনার ফোনের ডিসপ্লে অবশ্যই 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড থাকতে হবে, তো সেক্ষেত্রে আপনার ইনফিনিক্স হট 10s এই ফোনটির দিকে যেতে হবে। এছাড়া এই বাজেটে আপনাদের জন্য আরও কোন কোন ফোন ভালো হবে, তো সেই ফোনগুলোর ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কোন ফোনটি পারফেক্ট হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।